আমি ছাদে যাচ্ছি, ঠিক 10 মিনিট পর ফিরে এসে তোমায় যেন রুমে না দেখি। নিচে যাবে, সবার সঙ্গে ডিনার টেবিলে বসবে। শুনশান নীরবতার আকাশ, নিয়ন বাতির আলোয় আলোকিত চারদিক। দূর থেকে কোথায় যেন স্লো ভলিউমে গান চলছে। ইনান ভালোভাবে পরিবেশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অলিদকে ফোন করে। এত রাতে ফোন করেছিস, কোনো সমস্যাই না? ইতিকা কেমন যেন বিহেভ করছে, আমার সন্দেহ লাগছে। রুমু আজ এই বাড়িতে এসেছিল, নিশ্চয়ই গন্ডগোল পাকিয়েছে। নিশ্চয়ই আউল ফাউল কথা কানে বিষ মন্ত্র হিসেবে ঢেলে দিয়েছে। ওয়াসিম আমাদের রাস্তা থেকে সরে গেছে, তবে হঠাৎ রুমও পিছনে পড়লো কেন? যাই হোক, মাথাটা ঠান্ডা রাখ। মাথা আমি ঠান্ডা রাখবো কি করে, যার জন্য আমার সব কিছু সে নিজেই আমার সাথে তিরিক্ষি মেজাজ দেখাচ্ছে। তুই মাথা ঠান্ডা রাখ, আর আমি কাল আসবো, ভাবির সাথে কথা বলবো, চিন্তা করিস না। গুড নাইট। ইনান বেশ কিছুক্ষণ পর নিচে গেল। ইতিকাকে এখনো পড়ার টেবিলে দেখে মাথা যেন হুট করে নিয়ন্ত্রণহীনভাবে গরম হয়ে গেছে। আপনি এখনো এখানে? নিচে যেতে বলেছি আমি। আপনার খাওয়ার ইচ্ছে হলে আপনি খান, আমার ইচ্ছে নেই। ইতিকার এমন ঠাট কথায় কিঞ্চিত রেগে গেল ইনান। ঝটকায় ইতিকাকে দাঁড় করিয়ে মুখোমুখি কাছে আনলো। চোখ মুখ এমন ফোলা কেন? কেউ কিছু বলেছে ইতি বউ? ইনানের কণ্ঠ কোমল আদুরে। ইতিকা পালিয়ে বাঁচতে কথা কাটিয়ে নেয়। কে আমায় কি বলবে? আমার কিছু হয়নি, এমনিতেই মাথা ব্যথা করছে। আবার মিথ্যা? এই চোখ আমি চিনি, এই চোখের ভাষা আমি বুঝি। আমার সাথে মিথ্যা বলে লাভ নেই ইতি বউ। ইতিকা অপ্রস্তুত হয়ে পড়ল সত্যটা আড়াল করতে। নিজেকে ছাড়িয়ে নিতে ঝটকায় সরিয়ে দিল ইনানের হাত। বাঁধন থেকে মুক্ত হয়ে সরে যেতেই ইনান উল্টো তাকে দেওয়ালের সাথে ঠেসে ধরল। দুজনের মাঝে আর মাত্র সামান্য ব্যবধান। ইনান এক হাত পকেটে গুজে অন্য হাত দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার ইতিকার মুখের দিকে। দীর্ঘ 1.5 মাস আমি আপনাকে নিয়ে গোপনে বহু দর্শিতা করেছি। আপনার হাসি কান্না চাওয়া পাওয়া সবটা বুঝেছি। কখন আপনি কি করতে চান কিংবা আপনার মনে কি চলে তার কিঞ্চিত হলেও আমি বুঝে ফেলি। এরপর আমাদের বিয়ে হলো, প্রায় 1 বছর কেটে গেছে। আপনি যে দিন দিন আমার প্রতি আসক্তি হয়ে উঠেছেন তা কি জানেন আপনি ইতি বউ? আমায় মিথ্যা বলেন কেন? ইতিকা মাথা নুইয়ে নেয়, তার শরীর কাঁপছে। ইনানের আচরণ শান্ত, তবে কেমন যেন অস্বাভাবিক। ইতিকার উত্তর না পেয়ে ইনান ইতিকার মাথায় হাত রাখল, চুলগুলোতে আলতো করে হাত ছুঁয়ে ফিসফিস করে বলে, আমার চোখে নিজেকে লুকিয়ে বেড়াচ্ছেন। কি ভেবেছিলেন আমি বুঝি না? আপনাকে পাই না পাই সেই বিচার বিবেচনা পরে হবে, কিন্তু আপনাকে যে আমার লাগবে, যে করে হোক লাগবে মানে লাগবেই, তা আমি বুঝেছি তখনই যখন আপনি আমায় ছেড়ে এই বাড়িতে পড়েছিলেন। চট্টগ্রাম থেকে ফেরার পর আপনাকে ফ্ল্যাটে না পেয়ে আমার ইচ্ছে করছিল সব কিছু ভেঙে চুরে দিতে। চট্টগ্রাম থেকে আমি যে কতটা আকুলতা নিয়ে ফিরে এসেছি সেটা একমাত্র অলিদ জানে। তারপর সব ভুলে আপনার কথা মতো আমি এই বাড়িতে ফিরে আসি, কিন্তু রাজনীতি ছাড়তে পারিনি। তারপর আবারও চলে গেলেন, আর গেল না যখন অসীমের হাত ধরে যাওয়া কি খুব প্রয়োজন ছিল ইতি বউ? ইরান কথাটি বলে খামচে ধরে ইতিকার চুল। ব্যথায় কুকড়ে উঠে সে। 6-7 মাস আগের কথা কেনই বা তুলছে ইনান? তার ওয়াসিমের সাথে যাওয়ার জন্য ইনান তাকে বিশেষভাবে কিচ্ছু বলেনি। কেনই বা বলেনি সেটা নিয়েও ভয় ছিল ইতিকার মনে। কিন্তু আজ হঠাৎ ইনানের এমন আচরণে ঘাবড়ে গেছে ইতিকা। বিশ্বাস করেন ইতি বউ, জাস্ট একবার আপনাকে যদি খুঁজে পেতাম কি কি করব সব ভেবে রেখেছিলাম। আপনাকে নিয়ে আমি দেশ ছেড়ে যাওয়ার প্ল্যানিং করেছি গোপনে। দীর্ঘ 5 দিন পাগলের মতো খুঁজেছি, কিন্তু পেলাম না। তারপর যখন সেদিন রাতে মা আপনার সঙ্গে মোবাইলে বারান্দায় চুপি চুপি কথা বলছিল, আমি বুঝে গেলাম সবটা তাদের প্ল্যান, যার সাথে জড়িয়ে আছে সুফিয়া, অলিদ বাবা। শুধু বোকা হলো ওয়াসিম, ভেবেছিল সে আপনাকে পেয়ে গেছে। আর বেকুব হয়েছিলাম আমি, যে কিনা পাগলের মতো খুঁজছি আপনাকে। তারপর দিন আমার আরেকটি প্রাপ্তির সূচনা হলো। আমার ইতি বউকে পেয়ে গেলাম, সব ছেড়ে দিলাম। আসলে কি জানো ইতিকা,
যেখানে বাবা মা সুফিয়া অলিদ তোমরা সবাই চাও আমি রাজনীতি ছেড়ে দেই, সেখানে আমার ঘাটতেনামা করা কিঞ্চিত মানায় না। ইতিকা হতবাক হয়ে তাকিয়ে আছে। সে ভেবেছিল ইনান সত্যিটা জানে না। 2-4টা ঢোক গিলে তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটে বলে, এই জন্যই কি আমায় এই সম্পর্কে একটু কিছুও বলেননি, একটু শাসনও করলেন না? আমি তো ভেবেছিলাম রাতুলের মতো নাক ফাটিয়ে দেবেন। জাস্ট মেরে ফেলতে ইচ্ছে হয়েছিল আমার, কিন্তু থেমেছিলাম, চুপ ছিলাম, আর এখনও চুপ আছি। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আর যা হবে ভালোর জন্য হবে। দীর্ঘদিন পর ইতিকা হাসল। ইনানের গলায় হাত ঝুলিয়ে বলে, তবে কে জিতে গেল মিস্টার ইফতেখার ইনান? শেষ জিতটা আমারই হলো। মানে? বিয়ের দিন রাতের কথা মনে নেই আপনার? ইনান অপ্রস্তুত হয়ে পড়ল। তার দৃষ্টি নত করে ভাবতেই মনে পড়ে গেল বিয়ের দিন রাতের কথা, যেদিন ছিল দুজন দুজনের বিপক্ষে। ভাগ্য বদল শুনেছ কখনো? আজকের পর তোমার ভাগ্য বদল হবে, হয় সূচনা না হয় বিষাক্ত উপসংহার। ইরান ইতিকাকে ছেড়ে আয়নার সামনে দাঁড়ায়। তখনই আয়নায় সেই কিশোরী প্রতিবিম্ব অগোচরে করে ইনান। মেয়েটি হাসছে অদ্ভুত ভঙ্গিতে। ইতিকা হাসতে হাসতে ইনানকে উদ্দেশ্য করে বলে, ঘটনা তো উল্টোও হতে পারে যদি আপনার ভাগ্যের পরিবর্তন হয়। আমার যা চাই তা কিন্তু আমি নিয়েই ছাড়ি, কিন্তু আপনি আমার পূর্ণতাতে বাধা দিয়েছেন, তাই আপনার প্রাণ বিনাশ করে হলেও আমি আমার পূর্ণতা করে ছাড়ব। ইতিকার কথায় খিটখিট করে হাসে ইনান। আয়নার দিকে তাকিয়ে ইতিকার চোখে চোখ রেখে কোমরে হাত গুজে বলে, তবে তাই হোক। বাস্তবে ফিরে এসে ইনান ইতিকার দুগালে আলতো করে হাত রাখে, জোরে জোরে শ্বাস নিয়ে বলে, না আমি জয়ী হলাম, আর না আপনি জয়ী হলেন। তখন আপনার চাওয়া ছিল ওয়াসিমকে পাওয়া, আমাকে নাশ করে হলেও আপনি ওয়াসিমকে চেয়েছেন, আর আমার চাওয়া ছিল আপনাদের আলাদা করা, ব্যাস এটুকুই। আলাদা করা বাক্যটা শুনেই হতবম্ব ইতিকা। তার শরীর কাঁপছে। হুট করে রুমুর কথা মনে পড়ে গেল। তখন রুমু বলেছিল ওয়াসিমের ওপর জিদ করেই তাকে বিয়ে করেছে ইনান। তবে কি ইনানই সব নাটকের ছলাকলা? মুহূর্তেই ইতিকার সব আশা ভালোবাসায় যেন মুচড়ে গেছে। 2 চোখ ভিজে গেছে নোনা জলে। একটা প্রশ্ন করব আপনাকে। ইতিকার প্রশ্নে মাথা নাড়িয়ে সম্মতি দেয় ইনান। আপনি ওয়াসিমের সাথে জেদ ধরে আমায় বিয়ে করেছেন, তাই না? আমায় নিয়ে কেন খেলছেন? আমি হতদরিদ্র এতিম বলে? সহসা মাথা চারা দিয়ে রাগ উঠে গেছে ইনানের। রক্তিম চোখে ইতিকার দিকে দৃষ্টি আবদ্ধ করে দুগাল চেপে ধরে তার। শুনো মেয়ে, যা ছিল তা অতীত। বর্তমানে আমি আপনার জন্য সব করছি, আপনাকে খুশি করতে নিজের চাওয়া পাওয়া ভুলে যাচ্ছি। তারপরেও যদি এমন প্রসঙ্গ ওঠে, তবে আমার রাগ কোন আসমানে ওঠে তা কি বুঝতে পারেন? আমি তো আপনার জীবনে নিতান্তই একজন আগন্তুক ব্যক্তি। ইতিকা কথাটি বলে আবারও দৃষ্টি নত করে। ইনান তার চিবুক উপরে তুলে নেয়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সে আগন্তুক, এখন আমার আসক্তি। সময়টা প্রাতঃকাল। চারদিকে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত। আধারকে পেছনে ফেলে সূর্যি মামা আলো নিয়ে উঠছে। ঘরের দোর খুলে বাইরে বেরিয়ে এলো মিহি, হাতে তার ছাই। দাঁত মাজতে মাজতে এগিয়ে গেল দিঘির পাশে। বেশ কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে উঠে এলো সে। চোখের সামনে স্থির নয়নে মানবকে দেখে শরীরের রক্ত যেন হিম হয়ে গেছে। ওয়াসিম ভাই, আপনি এখানে? কেমন আছিস? জি ভালো ভাইয়া। বেশ শান্ত কণ্ঠে জবাব দিল মিহি। তোর বাবা কোথায়? বাপজান তো ভোরে বাজারে গেলেন। তোর সাথে কিছু কথা আছে, নদীর পাড়ে আয়। নদীর পাড়ে কেন? এখানে বলেন, ঘরে চলেন অন্তত। না, নদীর পাড়েই বলবো। দ্রুত আয়, দেরি করিস না কিন্তু।
ওয়াসিমের শান্ত কণ্ঠ। মিহি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দিন দিন মনে কেমন যেন ঘুণ পোকার বাসা বাঁধছে, যা ধীরে ধীরে বিনষ্ট করছে অন্তঃকরণ। অনুভূতিরা ফ্যাকাশে হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে কাঁদতে পারার যেন জো নেই। কাঁদবেই বা কি করে? রমণীর আজকাল কাঁদতেও আজ্ঞার প্রয়োজন। এছাড়া কান্না তার জন্য নিষিদ্ধ। আর যদিও চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, তবে আর রক্ষে নেই। ইনান, নাসরিন সবাই চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলবে। এই যে এখন একটু কাঁদতে চাইছে ইতিকা, কিন্তু কাঁদতে পারছে না। তাকে হতে হবে পাথরের মতো শক্ত। হাতের কফির মগটায় একটুখানি ফু দিয়ে চুমুক বসালো। তার পাশে রুমু যে কি না আগের দিনের মতো হাজারটা নিন্দাসূচক বাক্য ব্যয়ের প্রতিযোগিতায় নেমেছে। তার প্রতিটি কথা, প্রতিটি ধাপে বারবার বুঝিয়ে দিতে চাইছে ইতিকা ইনানের জন্য নয়। গ্রাম্য মেয়ে মানানসই বিষয়টা তার মাঝে নেই। ইতিকা সব কথা হজম করছে নির্বাক ভঙ্গিতে। আকস্মিক মেঝেতে কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠল ইতিকা। ভাবনার জগৎ ছেদ হতেই লাফিয়ে ওঠে সে। সহসা চোখের সামনে ভেসে ওঠে এক অপ্রত্যাশিত ঘটনা। মুহূর্তেই কানে আসে ঠাস ঠাস শব্দের প্রতিধ্বনি। হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে পলকহীনভাবে। আরেকটি চরের শব্দে সদ্বিত ফিরল ইতিকার। ততক্ষণেও ইনান থেমে নেই। ইচ্ছে মতো রুমুর গালে থাপ্পড় দিতে থাকে। ইতিকা লাহুমায় রুমুকে সরিয়ে আনে হিংস্ররূপী মানুষের কাছ থেকে, যার দৃষ্টিতে মায়া দয়ার ছিটে ফোটাও নেই। আরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে ক্রুদ্ধ নয়নে হয়ে। সামনে থেকে সরে যান ইতি বউ। যাব না আমি। রুমুকে মারছেন কেন? তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। বেশ, তবে আমিও সরব না। ইতিকার দৃঢ় প্রত্যয়, তবে সেটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। ইনান ঝটকায় সরিয়ে দিল ইতিকাকে। এতটাই জোরে ছুঁড়ে মারে মেয়েটি তৎক্ষণাৎ মেঝেতে পড়ে যায়। হাতের তালুর অংশে খানিকটা ছিলে গেছে, তবুও সেদিকে পাত্তা না দিয়ে আবারও ছুটে আসতে নেয় রুমুর কাছে। অতি অল্প সময়ের মধ্যে অলিদ তার হাত ধরে নেয় এবং ইনানের সম্মতি পেয়ে তাকে টানতে টানতে নিচে নামিয়ে আনে। কাপা কাপা হাতে অলিদের হাত থেকে দ্রুত পানির গ্লাসটি হাতে তুলে নেয় মেয়েটি। ঠক ঠক করে কাঁপছে তার শরীর। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। গলার স্বর বসে গেছে। দ্রুত পানি পান করে চোখ তুলে তাকায় মেয়েটি। অলিদ টিস্যু বাড়িয়ে দেয় তার দিকে। ঠোঁট থেকে গলায় জামা কাপড়ে পানি পড়ে সবটা ভিজে আছে। এত অস্থির হচ্ছেন কেন ভাবি? অস্থির? অস্থির হব না আমি। উনি মেয়েটা মারছেন কেন? কাল সে আপনাকে কি বলেছিল? কই কিছু না। আমরা তো শুধু। চুপ করেন ভাবি। আজ আমরা অনেকক্ষণ যাবৎ আপনাদের আড়ালে ছিলাম। রুমু যে কথার ধাঁচে আপনাকে বারবার অপমান করছে সেটা আপনি বুঝেও না বোঝার ভান করেছিলেন। কাল কি বলেছে সেটা আমরা জানি না, তবে আজকে যে মেয়ে এতটা হেয় করেছে আপনাকে কাল যে করেনি তার নিশ্চয়তা কি? তাই বলে এতগুলো থাপ্পড়? রুমুকে আমি তার ছোটবেলা থেকে চিনি। মেয়েটি অসাধারণ। সারাদিন রং তুলি আর আঁকিবুকি পেন্টিং নিয়ে ব্যস্ত। কিন্তু মেয়েটা হঠাৎ তোমার পিছনে লাগলো কেন বুঝলাম না। নিশ্চয় ওয়াসিমের চাল। ওয়াসিম? আপনাকে যেদিন গ্রামে ইনান ফিরিয়ে আনতে যায় সেদিন ওর মামার বাড়ির সবাই এসেছিল ইনান এবং রুমুর বিয়ের সম্বন্ধ নিয়ে। কিন্তু ইনানের পক্ষ থেকে সবকিছু নাকচ করা হয়েছে। বিষয়টি একদিক থেকে অপমানজনক, তাই হয়তো এমন করছে সে। তাছাড়া ইনান এবং রুমুর বিয়ে হলে আপনাকে পাওয়া সহজ হয়ে যেত ওয়াসিমের। ইতিকা ফস করে শ্বাস ছাড়ল। খোলা চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে দ্রুত খোপা করে দৃষ্টি নত করলো অলিদের দিকে। কিন্তু রুমুর কথাগুলো মিথ্যা নয় অলিদ ভাই। হিনানের সঙ্গে আমাকে কি যায়? সে কোথায় আর আমি কোথায়? তাছাড়া বিয়েটা যে ওয়াসিমের ওপর প্রতিশোধ নিতে করা হয়েছে
তা আমি বুঝতে পারছি। ইতিকা কথাটি বলে চুপ রয়ে যায়। অলিদের ললাটে ভাঁজ পড়ে কিঞ্চিত, ঠোঁটে তার অবজ্ঞার হাসি। উঠে দাঁড়িয়ে দরজার সামনে চলে যায়। দরজাটাকে ভিড়ে আবারও বসে যায় ইতিকার সামনে। একটা গল্প শোনাই আপনাকে ভাবি, মন দিয়ে শুনবেন। এই মুহূর্তে গল্প বলতে এসেছেন? আপনি ফাইজলামি করছেন নাকি ভাই? ইতিকার কথায় পাত্তা দিল না অলিদ, বরং সে বলতে শুরু করে। এক ব্যস্ত শহরে 4 বন্ধুর বসবাস। যদিও একজন ঢাকার বাইরে থাকতো, তবুও সে ঢাকাতেই আলাদা ফ্ল্যাটে থাকতো, কেননা পড়াশোনা তার ঢাকাতেই চলমান। হঠাৎ এক কালো অধ্যায় তাদের আলাদা করে দেয়। ছিন্ন ভিন্ন হয়ে গেল 4 জন বন্ধু। তার মধ্যে একযোগ রইল বাকি 3 বন্ধু। আরেকজন ছিল পিশাচরূপী। বেশ কয়েক বছর পর শোনা যায় গ্রামের কোন এক মেয়েকে নাকি সে ভালোবেসেছে। এতে পিশাচের পরিবার কিছুতেই মেনে নিতে পারেনি। সর্বশেষ পিশাচের পরিবার একটি ছলাকলা কৌশল করল, পিশাচকে পাঠিয়ে দিল দেশের বাইরে। আর বাকি 3 বন্ধুর মাঝে যে মধ্যমণি, তার পরিবারের একজনের সাথে ডিল করা হয়েছে মেয়েটিকে মারার। যোগসূত্রে মধ্যমণিকে বলা হয় মেয়েটিকে মারার জন্য। মধ্যমণি কৌশল এটে মেয়েটির সম্পর্কে 1.5 মাস যাবৎ অবগত হলো। পরিশেষে মধ্যমণি ছেলেটি এটাই বুঝল মেয়েটির তো কোনো দোষ নেই, সে নিতান্ত একজন নির্দোষ ভুক্তভোগী। সে চেয়েছিল ভালোবাসায় একটুকু আশ্রয়। মেয়েটির ছিল না কোনো নির্দিষ্ট পরিবার। ছেলেটি পড়ে গেল এক মায়া ঘোরে। সবাইকে উপেক্ষা করে মেয়েটিকে নানান বাহানায় ভয়ভীতি দেখিয়ে বিয়ে করে আনলো। আর মেয়েটিকে দিল একটি পরিবার, নতুন করে নিশ্চিন্ত মনে বাঁচার সুযোগ। কিন্তু সবকিছুর মাঝে মেয়েটি আজীবন ছেলেটিকে দোষারোপ করে গেল, কেননা এই বিয়ের কারণ সে তার ভালোবাসা হারিয়েছে। অবশ্য মেয়েটির দোষ কি, অন্তরালে সত্যিটা সে জানে না। অলিদ তর্জনীর আঙুল দিয়ে ললাট ঘষতে থাকে। বুকের ভেতরটায় ধুক ধুক শব্দ ক্রমশ বাড়ছে। ভ্যাপসা গরমে শরীরের চামড়া জ্বলে উঠছে। হুট করেই সুফিয়ার কথা মনে পড়ে গেল। ইস, মেয়েটাকে দেখছে না, কতদিন হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করে তাকালো ইতিকার দিকে। মেয়েটির চোখের কার্নিশ বেয়ে নেত্রবাড়ি গড়িয়ে পড়ছে। তবে কি এই গল্পের সর্বশেষটা বুঝতে পেরেছে? তা ভেবেই ঠোঁটের কোণে যেন বিশ্বজয়ের হাসি ফুটে উঠল অলিদের। অলিদ ভাই, সবটা মাথার উপর দিয়ে গেল। গল্পটাতে কোথাও যেন আমি জড়িয়ে আছি, একটু বুঝিয়ে বলুন প্লিজ। অলিদ স্মিত হাসল। ওয়াসিমের বাবা বাহারুল ইসলামের সঙ্গে ডিল করেছিল তোমায় মারবে। যদিও তাদের দুজনের মাঝে চলছিল শত্রুতা, কিন্তু তোমায় মারলে ওয়াসিম তাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই দুজনে আবার আগের মতো বন্ধু হওয়ার সিদ্ধান্ত নেয়। ওয়াসিমের বাবা আর ইনানের মামু তারা আগে থেকে বন্ধু ছিল। রাজনীতির কলকবজায় তারা বন্ধু থেকে শত্রু হয়ে যায়। মাঝখানে বকরির গরু হলে তুমি, কিন্তু ইনান তোমায় বাঁচিয়ে দিল। ইনানের মতো যদি না পাল্টাতো তবে এতদিন তোমায় আর এই পৃথিবীর আলো দেখতে হতো না। অলিদ থেমে গেল, চেয়ে রইল ইতিকার পানে। ইনান ইতিকাকে বিয়ে করার কারণটা নিয়ে ইতিকার মাঝে ছিল নানান মতবাদ, সন্দেহ। আজ সবটা জেনে সে স্তম্ভিত। অলিদের দিকে একটু তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নেয়। বড় বড় শ্বাস ছেড়ে মাথায় হাত দিয়ে বলে, অলিদ ভাই, আরেক গ্লাস পানি দিন। শাহাবুদ্দিনের কথায় মুখ তুলে তাকায় বাহারুল ইসলাম। হাতে থাকা সিগারেটটায় আরেকটি টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিলেন চিন্তিত মনে। আপাতত মেয়ে বিয়ে করছে না, আর চেয়েছিলাম ইনানের সঙ্গে বিয়ে, কিন্তু শাহাবুদ্দিনের কথায় কিঞ্চিত হাসলেন বাহারুল। ঠিক বলেছিস, তবে আমি অন্য চিন্তায় আছি। ইতিকাকে নিয়ে ব্ল্যাকমেল করে আমার শত্রুপক্ষ না আবার ইনানের মুখ থেকে আমার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে নেয়। বাহারুল ইসলামের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসতে থাকে শাহাবুদ্দিন। কিছুক্ষণ আগেই হাসপাতালে হন্তদন্ত হয়ে ছুটে আসে ইতিকা, ইনান এবং অলিদ। সুফিয়ার সুইসাইডের কথা শুনে বুকের ভেতরটায় মুচড়ে ওঠে অলিদের। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সুফিয়ার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে তাদের। করিডোরের চেয়ারে বসে নিশ্চুপ চোখের জল ফেলছেন সুফিয়ার মা।
ইনান তাড়াহুড়ো করে কেবিনে প্রবেশ করে তার পেছনে অলিদ এবং ইতিকা। মরতে শখ হয়েছে? এত নিম্নমানের বিষ পেলি কোথায়? আমাকে বলতে একদম হাই পাওয়ারের বিষ এনে দিতাম, এক ডোজেই যথেষ্ট। ইনানের স্থির চিত্তের কথায় চমকে তাকায় সুফিয়া। ইনানের চোখে চোখ রাখতেই দু ঠোঁটের ফাঁক দিয়ে কোনো কথা আসছে না তার। গলার কোথাও যেন কাটা বিঁধে আছে। ইনানের আরক্ত দৃষ্টির রুষ্ট কণ্ঠে সে হতবাক। কিরে তাকিয়ে কি দেখছিস? জানিস না এখনকার বিষে ফরমালিন মেশানো থাকে? বর্তমান সময়ের বিষ খেলে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি হতে পারবি, তবে মরবি না। ইনানের কথায় যৌক্তিকতা খুঁজে পেল না অলিদ। ইতিকা বাক্যহীন তাকিয়ে আছে অবাক পানি। অলিদ গলা ঝেড়ে কেশে এগিয়ে গেল সুফিয়ার কাছে। এমনটা করলি কেন সুফিয়া? আমাকে বললে এবারও বিয়েটা ভেঙে দিতাম। অন্তত এর আগে 12টা বিয়ে ভেঙেছি, এবারটাও ভাঙতাম। তাই বলে তুই সুসাইড করতে যাবি? বাবা হুট করে দুপুরে এসে বললেন, সন্ধ্যার পর এঙ্গেজমেন্ট, তোমার বন্ধুদের চাইলে ইনভাইট করতে পারো। আমার মাথা কাজ করছিল না। বাবাকে বারবার বলেছি ওয়াসিমের পরিবারের সাথে যোগাযোগ করো, কিন্তু বাবা শুনলেন না, বরং আমার গায়ে হাত তুললেন। তাই বলে মরবি? ওই ছেলের মাঝে কি আছে সোফিয়া? আঙ্কেল তো তোকে জলে ভাসিয়ে দিচ্ছে না, কিন্তু তোর ওই নোংরা চরিত্রের ওয়াসিমকেই চাই। একটা মানুষের জীবনে সবচেয়ে বাজে অধ্যায় কি জানিস? ভুল মানুষের প্রেমে পড়া, সেই মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। আর যা তুই বর্তমানে করছিস, এখনও সুযোগ আছে, নিজেকে সামনে নে। ওয়াসিমের সাথে নিজের জীবন জড়ানো মানে জাস্ট তুই শেষ হয়ে যাবি। ইনান কথাটি বলেই শব্দ করে শ্বাস ছাড়ল। তার পাশে ইতিকা তাকিয়ে আছে আকাশ পানে। তার পায়ের নিচের মাটিটা যেন সরে গেছে। ফিস ফিস করে আনমনে বলে, আপু ওয়াসিমকে ভালোবাসে। মেয়ের সুইসাইডের আকস্মিক পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন সুফিয়ার বাবা। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে ওয়াসিমের সাথে সাক্ষাৎ করেন তিনি। ওয়াসিমের বাবাকে সবটা জানানো হলে তিনি নির্দ্বিধায় সুফিয়াকে বাড়ির পুত্রবধূ করতে রাজি হয়ে গেলেন। সুফিয়ার বেডের পাশে ইনান, অলিদ, ইতিকা সহ তার বাড়ির সকলেই উপস্থিত। হঠাৎ করে কেবিনে প্রবেশ করে সুফিয়ার বাবার সঙ্গে ওয়াসিম। ওয়াসিমকে দেখেই কর্তব্য বিমূঢ় ইনান, অলিদ, ইতিকা। ওয়াসিম এগিয়ে আসে সুফিয়ার কাছে, কোনো ভনিতা ছাড়াই বলে, তুই এত পাগল এই মূর্খ বেয়াদব ছেলেটার জন্য সুসাইড করতে গেলি কেন বোকা মেয়ে? আমি কি তোকে কম ভালোবাসি নাকি? ছোট থেকেই তোকে দেখছি। চিন্তা করিস না, এবার যা হবে ঠিকঠাক হবে। 2 দিন পরেই আমাদের বিয়ে। দ্রুত সুস্থ হয়ে যা। ওয়াসিমের শান্ত স্বরের কথায় অশান্ত হয়ে পড়ে অলিদ। অস্বাভাবিকভাবে হঠাৎ করেই সে ঘামছে। দ্রুত কেবিন থেকে বেরিয়ে নিজেকে একা করে নেয়। অস্থিরতা মাথায় চেপে বসেছে। পরিস্থিতির সবটা তার হাতের বাইরে চলে গেছে। অপরদিকে ওয়াসিমের দিকে তীর্যকভাবে তাকিয়ে আছে ইতিকা। ওয়াসিম আর চোখে একবার দেখে নিল ইতিকাকে। উপস্থিত 5 জন মানবের মনে আজ 5 রকমের অনুভূতি। কেউ বা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে প্রশ্নের উত্তর চেয়ে, কেউ বা হারানোর প্রাপ্তির খুশিতে বাক্যহীন, আর কেউ ভালোবাসা হারানোর ভয়ে বিবর্ণ পরিস্থিতিতে। মহান্য সময়টাতে বেশ জমজমাট হয়ে উঠেছে বিয়ে বাড়ি। স্বল্প আয়োজনে রিসোর্টে বিয়ের সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নেন সুফিয়ার বাবা মোস্তাফিজ। মেয়ের ঠোঁটে হাসি দেখে আনন্দ ফিরে পেলেও মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন তিনি। অশিষ্ট একটি ছেলের হাতে মেয়েকে তুলে দিয়ে ভবিষ্যৎ জীবন কোন পর্যায়ে যাবে ভাবতে গা শিউরে উঠছে তার। হালকা হিমেল হাওয়ার সাথে আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। চারদিকে লাইটিং এর ব্যবস্থা, এছাড়াও আর্টিফিশিয়াল ফুলের সাহায্যে সাজানো হচ্ছে পুরো রিসোর্ট। অলিদ শার্টের হাতা ফোল্ড করে এগিয়ে গেল মিস্টার মোস্তাফিজের সামনে। আঙ্কেল, সুফিয়া কোথায়? অলিদ মাথা নাড়িয়ে চলে গেল। 2-4টা রুম খোঁজাখুঁজি করে স্বল্প সময়ে পেয়ে গেল সুফিয়ার রুম। মেয়েটির হাতে গায়ে হলুদ শাড়ি সহ ফুলের গহনা,
পাশে বসে আছে কয়েকজন বিউটিশিয়ান। সুফু আসবো? হ্যাঁ আয়। অলিদ রুমে প্রবেশ করে বারান্দায় চলে গেল। বিয়েটা তাহলে তুই করছিস? একটি ভুল সিদ্ধান্তের কারণে তোকে সারা জীবন কাঁদতে হবে রে। এখনো সময় আছে, বিয়েটা ক্যান্সেল কর। অলিদের কথায় বেশ রেগে গেল মেয়েটি। কিছু বলার আগেই তার 2 হাত টেনে নিল অলিদ। হাতের তালুতে বেশ নজরকাড়া মেহেদির ডিজাইন করা হয়েছে। মাঝখানে অবস্থান করছে ওয়াসিমের নাম। বিষয়টি অলিদের নজরে আসতেই অন্তঃকরণ থেকে চাপা ব্যথা অনুভব হলো। সুফিয়াকে দুবাক্য করার সুযোগ না দিয়ে মাথা নুইয়ে বলে, ভালো থাকিস। এই বিয়ের প্রসঙ্গে আমার আর কিছু বলার নেই। গায়ে হলুদের শাড়ির কুচি ঠিক করে মাথা তুলে ইনানের দিকে তাকায় ইতিকা। মেয়েটির চোখ মুখ একদম শুকিয়ে গেছে, বড্ড উস্কো খুস্কো দেখাচ্ছে তাকে। আপনি রেডি হচ্ছেন না কেন? আম্মা তাড়া দিয়ে গেল দ্রুত তৈরি হতে। আমি রুমেই থাকবো, ভালো লাগছে না আমার। আপনিও যেতে পারবেন না ইতি বউ? ইনানের কথায় বেশ চমকে যায় ইতিকা। আমি যাব না মানে? আমি কেন যাব না? ওয়াসিম বিয়ে করছে, আপনার কি কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না। হবে কেন? যে গেছে তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ইতিকা আবারও শাড়ি ঠিক করতে মনোযোগী হয়। ইনান তার দিকে তাকিয়ে আছে প্রমত্ত দৃষ্টিতে। হাতে থাকা সিগারেটটা ট্রেতে রেখে এগিয়ে যায় ইতিকার দিকে। পকেটে হাত দিয়ে ইতিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সে। কিছু কি বলবেন? ইতিকার প্রশ্নে সদ্বিদ ফিরে তার। খানিকটা এগিয়ে এসে ইতিকার ঘাড়ে থুতনি রেখে শুধালো, অনেক কিছু। শাড়িটা খুলে রাখুন ইতি বউ, পরার দরকার নেই। কি সব বলছে আপনি? অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, আম্মা তাড়া দিয়ে গেল। তুমিও অনুষ্ঠানে যাবে না, আমিও যাব না। আজ আমরা এখানে এই রুমে মধু চন্দ্রিমা কাটাবো, আর সাক্ষী থাকবে ওই যে খোলা আকাশের চাঁদটা। ইতিকা ঘাবড়ে গেল। ছিটকে দূরে সরে শাড়ির আঁচলটা গায়ে ভালোভাবে টেনে নিল। কি সব বলছেন? কেন, কি বলেছি আমি? দেখো, ওয়াসিমের গায়ে হলুদ দেখার আমার কোনো শখ নেই, আর আমি তো তোমাকে ওখানে যেতে দেব না, কখনোই না। ওয়াসিমকে টানছেন কেন? সুফি আপুর বিয়ে, আর আমরা তার দাওয়াতেই এসেছি। চুপ, আগে স্বামী ভক্তি করো। স্বামী ভক্তি পরম ভক্তি। ইতিকা থেমে গেল। ইনান তার সামনে এগিয়েছে, এসে চুলের খোপা ছেড়ে দেয়। কাঁচা হলুদের গাজরা খুলে হাতে মুড়িয়ে নেয়। নাকের সামনে এনে গাঢ় শ্বাস নিয়ে এক পলক তাকায় ইতিকার দিকে। আপনার হঠাৎ কি হয়েছে? এমন করছেন কেন? জিন ভর করেছে, জিনের কাতুকুতুতে আপনার সাথে এমন করছি। ইনান উগ্র কণ্ঠে কথাটি বলে দূরে সরে যায়। ইতিকা ফিক করে হেসে ইনানের হাত জড়িয়ে ধরে। আমাকে যেতে দিন, মিহি অপেক্ষা করছে। মিহি আপনার জন্য অপেক্ষা নয়, আমার জন্য অপেক্ষা করছে। মানে? ইতিকার কথার উত্তর দিল না ইনান। হাতে ফোন নিয়ে কাউকে যেন ফোন করলো। কিছুক্ষণের মধ্যে দরজায় টোকা পড়লে এগিয়ে গেল ইনান। হাতে তার একটি হলুদের কৌটা। মিহিকে দরজার বাইরে থেকে খানিকটা দেখতে পেল ইতিকা। ইনান দরজা বন্ধ করে ইতিকার পাশে এসে দাঁড়ালো। ঠিক তখনও ইতিকা কিছু একটা ভাবছে। তার চিন্তিত মুখ দেখে শুধালো ইনান, এই দিব, কি ভাবছেন? মিহি কি হলো? সেদিন সুফিয়া বারবার রিকোয়েস্ট করেছে বিয়েতে আসার জন্য, কিন্তু সে প্রতিবারই নাকচ করে। আর যখন এলো তখন এত চুপচাপ নিরিবিলি। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে সে। আমারও তাই মনে হচ্ছে। গতবার তাকে দেখছিলাম চঞ্চল একটি মেয়ে, কিন্তু এবার কেমন যেন হয়ে গেল। ইতিকার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ইনান তার কাছে খানিকটা
ঝুঁকে গালে গলায় হলুদ মাখিয়ে দেয়। তার কাণ্ডে ভড়কে যায় ইতিকা। তোড়ঝোড় করে সরে ইনানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলেন আপনি? আমার সাজগোজ সব নষ্ট করে দিলেন। রেগে যাচ্ছেন কেন ইতি বউ? আমি তো আপনাকে এই রুমের বাইরে এক পাও যেতে দেব না। তার থেকে ভালো আমার সাথে হলুদ সন্ধ্যা পালন করুন। আসুন বউ, কাছে আসুন। কথাটি বলে খিটমিট করে হাসতে থাকে ইনান। ইতিকা বেশ রাগ লাগলো। ডানে বামে কিছু একটা খুঁজতে থাকে ইনান, তখনও হাসছে। হুট করে কাঁচ ভাঙার শব্দে চমকে তাকায় ইনান। তৎক্ষণাৎ বাম হাতে কামড় অনুভব করতেই ছিটকে পড়ে। ইতিকা তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইনানের হাতে কামড় বসিয়ে দেয়। ইতি বউ, আমার লাগছে। লাগুক, অনেক সহ্য করেছি আপনার জ্বালাতন, আর পারবো না। ইনান আবার খিটমিট হেসে উঠে। কায়দা করে ইতিকার চুলের ভেতর হাত ঢুকিয়ে জাপটে ধরে তাকে। সহসা ইতিকা অনুভব করে তার কানের লতিতে তীব্র ব্যথার। চিৎকার দেওয়ার আগে ইনান তার মুখে হাত দিয়ে খামচে ধরে। কার সাথে ঝগড়া করতে এসেছেন ইতি বউ? ইফতিহার ইনানের সাথে পাঙ্গা নিয়ে কখনোই পারবেন না। আর ভালোবাসায় তো হারিয়ে দিলাম তাকে, মজনু বানিয়ে ছেড়েছি। ইনান প্রতি উত্তর করলো না, আর চোখে নির্বাক ভঙ্গিতে তাকায় ইতিকার দিকে। ইতিকা শাড়ি ঠিক করতে করতে সরে যেতে নিলে ইনান পেছন থেকে তার হাত টেনে ধরে। একটু পাশে বসো নীতি বউ। বাইরের এত আয়োজন আমার ভালো লাগছে না। কেমন যেন সবটা ধোঁয়াশা, ওলট পালট লাগছে। কি হচ্ছে, কেন হচ্ছে? ইনানের মন খারাপ দেখে ইতিকা এগিয়ে আসলো। বিছানায় বসে ইনানের হাত টেনে বসতে ইশারা করে। ইনানও পাশে বসে ইতিকার ঘাড়ে মাথা রাখে। ইতিকা পরম যত্নে ইনানের চুলে হাত বুলিয়ে দেয়। একটা কথা না বলে পারছি না, আপনি আমার কথাটা শুনুন। বলুন ইতি বউ। আর যদি আমরা বাইরে না যাই, ইগো নিয়ে বসে থাকি, তবে দেখবেন সবাই কিন্তু খারাপ ভাববে, আর সবচেয়ে খারাপ লাগা তৈরি হবে সুফু আপুর মনে। প্লিজ চলুন। আর আপনি কি আমায় নিয়ে ভয় পাচ্ছেন? ইতিকা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ঘাড় থেকে মাথা তুলে তাকায় ইতিকার চোখের দিকে। ওয়াসিমকে দেখে যদি আপনার অতীত মনে পড়ে যায়, যদি খারাপ লাগা তৈরি হয়, তখন তো আমায় দোষারোপ করবেন। এই ইতিকার জীবনে যদি কেউ থাকতে হয়, তাহলে একমাত্র ইফতিহার ইনানই থাকবে। আমি অতীত ভাবতে চাই না, আমাকে ভবিষ্যৎ ভাবতে দিন। একটা কথা বলি, আপনাকে কাছে পাওয়ার অনুভূতিগুলো আমার জীবনে সবচেয়ে দামি। কিন্তু বিয়ের পরেও আমরা ঝগড়া করেছি, কাছে এসেছি, একে অপরজনকে ছুঁয়ে দেখেছি, কিন্তু তখনকার চেতনাটা এখনকার মতো তৃষ্ণাতুর হয়নি। ইনান স্মিত হাসে, প্রমত্ত ঘরে তাকিয়ে থাকে ইতিকার দিকে। চিবুকটা খানিকটা তুলে অধর ছুঁয়ে দেয় ইতিকার গালে। কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আগে তো অনুভূতি নিয়ে কাছে আসেননি, এসেছিলেন অভিনয়, দায়িত্ব আর অনুরাগ নিয়ে। সাউন্ড বক্সের তীব্র শব্দে এক স্থানে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে ইনানের। চারদিকে গোচর করেও দেখা মিলল না অলিদের। রিসোর্টের সব রুমে সতর্কতা চাহনিতে গোচর করলো সে। না, ওয়াসিম কিংবা অলিদ কাউকেই পাওয়া যাচ্ছে না। একটি রুমে বেশ ফুলসহ প্রয়োজনীয় আসবাবপত্র রাখা, সেখান থেকে পরিচিত কারো কণ্ঠ পাওয়া যাচ্ছে। ইনান সজাগ হয়ে এগিয়ে গেল। ওয়াসিমের কণ্ঠ শুনে দরজায় আড়ি পাতল বেশ সতর্কতার সাথে। রুমটায় ওয়াসিম এবং তার মায়ের মাঝে বেশ তর্কাতর্কি বিবাদ লেগে আছে। ওয়াসিমের কথায় তেতে উঠলেন মিনা বেগম। চোখে যেন আগুনের ফুলকি ঝরছে। তার রাগ দেখে ওয়াসিম ঘাবড়ে গেল। ডান হাতে গাল চুলকে নিজেকে স্থির রেখে এগিয়ে গেল মিনা বেগমের সামনে। মিনা বেগম যেন স্থির হলেন, চুপচাপ দৃষ্টি আবদ্ধ করলেন মেঝের দিকে। ওয়াসিম তার মায়ের নীরবতাকে সম্মতি ভেবে জড়িয়ে ধরল পেছন থেকে। অদৃশ্য নিকষ কালো ধোঁয়াশার মতো ঘিরে আছে ইনানের চোখ। সবটা পানসে লাগছে তার। এদিকে সুফিয়ার পাগলামো, অন্যদিকে ওয়াসিমের বেইমানি। কি করবে সে?
এই মুহূর্তে বিয়ে ভাঙা মানে সুফিয়া আবার আত্মহত্যা করবে। ইনান পড়ে গেছে গোলক ধাঁধায়। রং বেরঙের লাইটিং, আর্টিফিশিয়াল ফুল সহ গাছের তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে স্টেজ। বিভিন্ন রকম লাইটিংয়ের সমারোহ পরিবেশটা। সোফিয়া স্টেজে বসে আছে, তার পাশে ওয়াসিম। দুজনের ঠোঁটের কোণে হাসির আভাস। ইনান সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকায় বিড়বিড় করে বলে, উফ, হাসি একদম উতলায় পড়ছে, অসভ্যর দল। ইনান তার চাহনি সরিয়ে নেয়। পাশে তাকিয়ে অলিদকে দেখে ভরকে যায়। ছেলেটার চোখ মুখ অস্বাভাবিকভাবে ফুলে আছে, আরক্ত হয়ে আছে তার চোখ দুটো। অলিদ, তোর এমন বেহাল দশা কেন? ইনানের প্রশ্নে চমকে তাকায় অলিদ। নিজেকে আড়াল করতে চেয়েও পারল না। ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তেমন কিছু না, আসলে অ্যালার্জিটা বেড়েছে। তোর অ্যালার্জি আছে? কই, আগে তো এমন কথা বলিসনি। আমার সঙ্গে এত বছর ছিলি, অথচ। ইনানের কাছে পালিয়ে বাঁচতে দ্রুত শুধরালো অলিদ। তুই থাক, আমি একটু আসছি। অলিদ দ্রুত পা চালিয়ে বিদায় হলো। অপরদিকে ইনানের সবটা এলোমেলো লাগছে। স্টেজের সামনে রাতুলকে দেখে ইশারায় ডাক দিল সে। ইনান কিছু বলার আগেই রাতুল শুধালো। মুহূর্তেই ইনানের সব ধাঁধার সমাধান যেন পেয়ে গেল। চকচক করে উঠল তার অক্ষি যুগল, কিন্তু মুহূর্তেই চুপসে গেল। বুকের ভেতরটায় কেউ যেন শব্দ করে হাতুড়ি পেটাতে শুরু করছে। ইনানের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল রাতুল। ঠোঁটের কোণে অবজ্ঞার হাসি রেখে বলে, মুহূর্তেই ইনানের কাছে তার নিজেকে সবচেয়ে বড় নিরর্থক এবং বোঝা একজন ব্যক্তি মনে হলো, যে কিনা চোখের সামনে তার দুই কলিজার বন্ধুর ধীরে ধীরে জীবন ধ্বংস হতে দেখছে। তবে কি তার কিছুই করার নেই? গভীর ঘুমে মগ্ন ইতিকা আবদ্ধ সে ইনানের বাহুডোরে। বেনুনি ঢিলে হওয়ায় খোলা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালের উপর। অন্ধকার রুমটায় চাঁদের কোমল আলো আলোকিত করছে ইতিকার মুখখানা। এই নিকষ কালো অন্ধকারে ঘুম নেই ইনানের চোখে। ইতিকার গালে কপালে কিছুক্ষণ পরপর অথর ছুঁয়ে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছে আলতো করে, যেন যে কোনো মুহূর্তেই কেউ নিয়ে যাবে তার ইতিবউকে। ইতিকার কপালে ওষ্ঠ ছুঁয়ে চিলতে হাসে ইনান। আজ দুটি চাঁদ আমার গোচরে, একটি আমার নাগালে, আরেকটি আকাশবাণে। হঠাৎ নীরব স্তব্ধ রুমটায় প্রবলভাবে ভাইব্রেট হতে থাকে ইনানের ফোন। মোবাইলে সময় দেখেই চমকে যায় সে। এত রাতে অচেনা একটি নাম্বার থেকে ফোন আসায় দ্বিধায় পড়ে যায়। হ্যালো, কে বলছেন? ইনান ভাই, আমি মিহি। মিহি, তুই এত রাতে ফোন করলি কেন? আর এই নাম্বারটা কার? এটা আমার নতুন নাম্বার। আপনি একটু রিসর্টের বাইরে আসুন ভাই, দোহাই লাগে। এত রাতে? কসম লাগে ভাই, আমি বিপদে আছি। আপনি না বাঁচালে কেউ আমার সহায় হবে না। ইতিকাকে কিচ্ছু জানাবেন না প্লিজ। ইনান দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, তবুও মিহির আবদারে নিজেকে সায় দেয়। বেরিয়ে পড়ে দ্রুত রুম থেকে, আর যাওয়ার আগে বাইরে থেকে তালা দিয়ে বন্দি করে যায় তার ইতিবউকে। রাস্তার ধারে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যার শরীর কাঁপছে থরথর করে। ইনানকে দেখে হাত দিয়ে ডেকে ইশারা করে কাছে ডাকে। ইনান তার অবস্থা দেখে এগিয়ে যায়। তৎক্ষণাৎ ছিটকে দূরে সরে যায় মিহি। ভাইয়া, আমাকে ছুবেন না, আমি অপবিত্র। এই মেয়ে, মাথায় কি সমস্যা দেখা দিয়েছে? কি বলছে এইসব? আত্মহত্যা করা ছাড়া আমি কোনো পথ পাচ্ছি না ভাইয়া। তবুও আজ কেন জানি বারবার আপনার কথা মনে পড়ছে। আপনাকে কথাগুলো না জানালে আমার সাথে যা হয়েছে বাকিদের সাথেও হয়তো তাই হতো। ইনান ঘাবড়ে গেল। আশেপাশে তাকিয়ে মিহিকে ইশারা করে গাড়িতে বসতে। মিহিও বাক্য ব্যয় না করে গাড়ি চড়ে বসে। দুজনে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে গাড়ি থামায়।
ইনান চাতক পাখির ন্যায় তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয় মিহির দিকে। এবার বলো মিহি, কি হয়েছে তোমার সাথে? আর কাল থেকে তোমায় আপসেট দেখাচ্ছে কেন? আমি ধর্ষণ হয়েছি ভাইয়া। আমি একজন ধর্ষিতা। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে ওঠে মিহি। ইনানের চোখে মুখে বিস্ময়ের ছাপ। এমন একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। হোয়াট? পাগল হয়ে গেছো তুমি? এসব কি পাগলের প্রলাপ বকছো? ভাইয়া আমাকে বিশ্বাস করুন, আমি সত্যিটা বলছি। আপনাকে বলা ছাড়া আর কাউকে বলার মতো আমি সুযোগ পাইনি কিংবা সাহস পাইনি। একটা মানুষ কি করে এত নিম্নমানের হতে পারে ভাবতেই আমার গাগুর শিউরে উঠছে। অন্তত ইতিকার জন্য হলেও আপনাকে সত্যিটা জানতে হবে। মিহি, শক্ত হও। কি হয়েছে আমায় খুলে বলো। আর কে করেছে তোমার সাথে এমন? ওয়াসিম। ওয়াসিমের নামটা শুনতেই ইনানের বাকশক্তি যেন লুপ্ত হয়েছে। হতবাক দৃষ্টি ধীরে ধীরে আরক্ত হতে থাকে। সবটা খুলে বলো আমায় মিহি। প্রথম দিন সেদিন সকালে। অতীত সময়টা প্রয়াতকাল। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত। আধারকে পেছনে ফেলে সূর্যি মামা আলো নিয়ে উঠেছে। ঘরের দোর খুলে বাইরে বেরিয়ে এলো মিহি, হাতে তার ছাই। দাঁত মাজতে মাজতে এগিয়ে গেল দিঘির পারে। বেশ কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে উঠে এলো সে। চোখের সামনে স্থির নয়নে মানবকে দেখে শরীরের রক্ত যেন হিম হয়ে গেছে। ওয়াসিম ভাই, আপনি এখানে? কেমন আছিস? জি ভালো ভাইয়া। বেশ শান্ত কণ্ঠে জবাব দিল মিহি। তোর বাবা কোথায়? বাপচান তো ভোরেই বাজারে গেলেন। তোর সাথে কিছু কথা আছে, নদীর পাড়ে আয়। নদীর পাড়ে কেন? এখানেই বলেন, ঘরে চলেন অন্তত। না, নদীর পাড়েই বলবো। দ্রুত আয়, দেরি করিস না কিন্তু। ওয়াসিমের শান্ত কণ্ঠ। মিহি হতবম্ব হয়ে তাকিয়ে আছে। অতীতের কথা বলে থেমে গেল মিহি। দু ঠোঁট তার কাঁপছে। ইনান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, তারপর কি হয়েছে? আমি নদীর পাড়ে গেলে আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়। তারপর নিরিবিলি একটি জায়গায় নিয়ে। মিহি কেঁদে উঠল। ইনান গাড়িতে হেলান দিয়ে তার রাগ দমনে ব্যস্ত। ওয়াসিম আমাকে শর্ত দিয়েছিল, কাউকে কিছু বললে আব্বা আম্মাকে মেরে ফেলবে। তাই আমি কাউকে কিচ্ছু বলিনি। এভাবে সময় কাটতে থাকে। আমিও নিজেকে নিয়ে অপরাধী হিসেবে ভুগতে থাকি। নিজের ওপর যখন নিজেই বিরক্ত হয়ে যাই তখন বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যায়। আজ গায়ে হলুদ শেষে সবাই যখন ঘুমে মগ্ন, তখন আমার হাত মুখ বেঁধে আবারও তুলে আনে ওয়াসিম। নিয়ে যায় একটি আস্তানায়। যতটুকু দেখেছি আস্তানাটি মাটির নিচে। মাটির নিচে? ইনান বেশ ধমকের সুরে কথাটি বলে। তখনই ঘাবড়ে যায় মিহি, চমকে তাকায় ইনানের দিকে। হ্যাঁ ভাইয়া, মাটির নিচে। ওই আস্তানাটা আমার। মামুর দলে থাকাকালীন স্পেশাল সিকিউরিটি নিয়ে আমি আস্তানাটি তৈরি করি, কিন্তু সব ছেড়ে আশায় আস্তানার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম মামুকে। এখন হয়তো সেটি ওয়াসিমের দখলে। হ্যাঁ, ওই আস্তানায় নিয়ে যায় আমাকে আবারও। কিন্তু যখন আমায় হুমকি দিল ইতিকার সম্পর্কে, তখন আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি। যা করার করে দিয়েছি। ইতিকাকে নিয়ে কি হুমকি দিয়েছে তোমায়? আমার সাথে যা হয়েছে তা আরও বাজেভাবে হবে ইতিকার সাথে। তবে অন্তত ইতিকাকে কোনোভাবেই ছাড়বে না। মুহূর্তে ইনানের দমানো রাগটা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে ফসফস করে শ্বাস নিয়ে ঠোঁট কামড়ে বলে, কুত্তাটা কোথায় আছে এখন? সে নেই ভাইয়া। আমি তাকে মেরে ফেলেছি। মানে সত্যি? সত্যি ভাইয়া,
আমি লোহার পাত দিয়ে মাথার পেছনে বাড়ি মারতেই সে ঘুরে পড়ে যায়। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, একে একে বেশ কয়েকবার আঘাত করি। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে আর রক্তাক্ত অবস্থায় তাকে রেখে চলে এসেছি আমি। আমি যা করেছি তা নিয়ে অনুতপ্ত নই, বরং আমার মতো কোনো মেয়ের সম্মান হারানোর আগে সেই মেয়ের বাঁচিয়ে দিলাম। এবার আমি মরলেও শান্তি পাবো। আমি তো বেশি দিন হয়তো বাঁচবো না, কেননা অপরাধবোধ আমায় বাঁচতে দেবে না। মিহি ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। ইনান দিশেহারা হয়ে পড়েছে, কি করবে সে ভেবে কুল পাচ্ছে না। মিহিকে সবটা সত্যি বলছে নাকি লুকিয়ে আছে অন্য কিছু। টিমটিমে লাইটের আলোয় রক্তাক্ত দেহখানি পড়ে আছে ওয়াসিমের। মাথাটা বিভৎসভাবে থেতলে আছে। ইনান খুঁটিয়ে খুঁটিয়ে লাশটা দেখতে ব্যস্ত। তার পাশেই মিহি থরথর করে কাঁপছে। ইনান আস্তানার অন্য একটি রুমে প্রবেশ করে। সেই রুমের পাশেই একটি ওয়াশরুম। দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে ছেলেটি হাত মুখ ধুয়ে নেয়। আয়নায় নিজের ক্লান্ত ছাপের মুখটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। বেশ কিছুক্ষণ পর তার ঠোঁটের কোণে হাসির আভাস পাওয়া যায়। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, মামু আমায় রাজনীতির একটা পর্যায় শিখিয়েছে, যেখানে আমাকে হতে হবে স্বার্থপর পাষাণ। এতদিন এই বিষয়গুলো নিয়ে আফসোস করলেও আজ কিঞ্চিত পরিমাণেও আফসোস হচ্ছে না। একটু পর যা হবে ভালোর জন্য হবে। অন্তত এই ক্ষেত্রে পাষাণ হয়ে মস্ত বড় উপকার হলো আমার। ইনান থামে, দেয়ালের সাথে হাত ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ে। নিজের ভেতরটায় কেমন বিবশ হয়ে আসছে। নিজের সাথে নিজেই হিসাব মেলাতে পারছে না সে। আয়নার সামনে আবারও ঘুরে তাকায় ছেলেটি। ভালোভাবে দৃষ্টি রেখে আপন মনে বলে, লিসেন ইনান, তুই তো ওয়াসিমকে মারিসনি, তাহলে তোর দোষ আসার প্রশ্নই আসে না। তাছাড়া একটি পবিত্র মেয়েকে অপবিত্র করেছে, সেই শাস্তি তাকে পেতেই হবে। আমাকে এমন একটা কাজ করতে হবে যেখানে ওয়াসিম মৃত, এটা কেউ জানবে না। মিহি ধর্ষিতা, এটাও কেউ জানবে না। ইনান মুখে হাত দিয়ে থেমে যায়। তর্জনীর আঙুল দিয়ে কপাল ঘেঁষে বেশ রোষ নিয়ে বলে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। তবে যাই করছিস একটা দিক দিয়ে তুই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তোর কারণে আমি ইতিবইয়ের দেখা পেয়েছি। তোর কারণে যে মেয়েকে মারতে আমি দীর্ঘ 1.5 মাস পরিকল্পনা করেছি, আজ আবার তাকে বাঁচাতে তোর লাশ গুম করব আমি। এক ঢিলে 2 পাখি মারার বুদ্ধিটা তোর কাছ থেকে শিখেছিলাম রে। একটি চেয়ারে বসে নিশ্চুপ কাঁপছে মিহি। তার পাশে এসে দাঁড়ায় ইনান। মিহির মাথায় হাত রেখে দৃঢ় প্রত্যয় নিয়ে বলে, মিহি এখন যা হবে তা আমাদের সবার জন্য ভালো, তোমার, আমার, ইতিকা কিংবা সবার জন্য। দেখো ওয়াসিম আর বেঁচে নেই, এটা জানাজানি হয়ে গেলে পুলিশের তদন্তে তোমার নাম জড়িয়ে যাবে। তাছাড়া তোমার সাথে যা হয়েছে সে অন্যায়টা কেউ দেখবে না, বরং ওয়াসিমকে মারার দায়ে তোমারে হ্যারাসমেন্ট করবে সবাই। তবে আমি এখন কি করব ভাইয়া? নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। বেঁচে থাকার মতো কোনো পর্যায়ে আমার কাছে নেই। মিহির কথায় রুষ্ট হলো ইনান। হাত উঁচিয়ে মেয়েটিকে ধমক দিয়ে বলল, যা হয়েছে সব ওয়াসিমের দোষ, তোমার তো তাতে কোনো দোষ নেই। নিজেকে অপরাধী ভাবা বন্ধ করো। আর এখন যা হবে তা যেন কেউ না জানে, একদম কেউ না। আমার ফ্রেন্ড, তোমার মা বাবা, কাউকে কিচ্ছুটি বলবে না। মিহি নিশ্চুপ মাথা নাড়িয়ে সায় দেয়। মুহূর্তেই ইনানের চোখে মুখে হিংস্রতার আভাস পাওয়া যায়। কিছু সময় পর আস্তানার মধ্যে বয়স্ক একজন লোক প্রবেশ করে, যার চেহারায় উস্কো খুস্কো ভাব। ভরডর করে বেরিয়ে আসছে মুখ থেকে মদের গন্ধ। ইনান তাকে দেখে এগিয়ে গেল। অজয়বাবু কেমন আছেন? লোকটা হেলে দুলে কথাটি বলে পিট পিট চোখ করে তাকায় ইনানের দিকে। ইনান সৌজন্যমূলক হাসি হেসে তার ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 8:30 বেজে গেছে। অজয়বাবু, ওই যে লাশটা দেখতে পারছেন, ছেলেটাকে তো আপনি চেনেন। ওয়াসিম আর নেই, আপনাকে একটা অফার করছি। লাশটা কেটে আমাদের নদীর পাড়ে যে চিতা আছে সেখানে নিয়ে যেতে সাহায্য করবেন, এবং সব কাজ গোপনে করতে হবে। কাজটা শেষ করলে 10 লক্ষ টাকা পাবেন। আপনি জানেন আমি কথার খেলাপ করি না। ইনানের এমন প্রস্তাবে শিউরে উঠল মিহি। ইনানের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নেয়।
অপরদিকে অজয়বাবু এমন এক প্রস্তাব পেয়ে তার দু চোখ চকচক করে ওঠে। যার কাজ লাশ কাটা, তার কাছে ওয়াসিমের লাশ কাটা নিতান্তই তুচ্ছ কাজ। আর এই কাজের জন্য 10 লক্ষ টাকা পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা তার। ইনান এক চিলতে হাসি দিয়ে ইশারা করলো অজয় বাবুকে। মুহূর্তেই তিনি টানতে টানতে ওয়াসিমের লাশ অন্য একটি রুমে নিয়ে যায়। মিহি ধরফরিয়ে এসে ইনানকে হালকা করে ধাক্কা দেয়। পাগল হয়ে গেছেন আপনি ভাইয়া? ওয়াসিমের লাশ কাটবেন, চিতায় নেবেন? এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি যদি ঘাবড়ে যাও, শক্ত না হও, আমারও আর কিছু করার থাকবে না। আরেকটা কথা মাথায় রেখো, ওয়াসিমকে আমি মারিনি, মেরেছ তুমি। সম্পূর্ণ দোষ তোমার উপর পড়বে। মিহি থেমে গেল। কোনো এক গোলক ধাঁধায় সে পিষে মরছে, পড়ে যাচ্ছে তার অন্তঃকরণ। বিষণ্ণ রাত্রি, শ্মশান ঘাটের সামনে উপস্থিত ইনান এবং মিহি। আকাশের বিদ্যুৎ চমকানিতে বিদঘুটে পরিস্থিতি তৈরি হয়েছে। শ্মশান ঘাটের পাশে বেশ কয়েকটি কুকুর হাক পরিবেশটা আরো ভয়ঙ্কর করে তুলছে। অজয়বাবু বাসটা একাই বহন করে ক্লান্ত হয়ে গেছেন। অতিরিক্ত মদ্যপানে দাঁড়িয়ে থাকার জো নেই। ইনান দীর্ঘশ্বাস ছাড়ল। চারদিকের হিমেল হাওয়াতে সে ঘামছে প্রচন্ড। জীবনে এমন এক পরিস্থিতি আসবে কখনো ভাবিনি সে। তবে আজ যা হয়েছে তা নিয়ে মোটেও অনুতপ্ত নয় ছেলেটি। না, উত্তর দিকে যে জঙ্গলটা আছে সেখানে মাটি চাপা দিয়ে দাও। যা বলেছি তাই করুন অজয়বাবু। দ্রুত গর্ত করুন, ফজরের আজান দিয়ে দিবে কিছুক্ষণ পর, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। অজয়বাবু বিনা বাক্যে স্থান ত্যাগ করলো। দ্রুত মাটি খুঁড়ে ওয়াশটা পুঁতে রাখে। মাটি চাপা দিয়ে পুরনো গাছের ডাল, পাতা, খড়কুটোর স্তূপ সাজায়। কেউ বিন্দু পরিমাণ সন্দেহ করতে পারবে না এই জঙ্গলে কারো পুঁতে রাখা হয়েছে। সবটা কাজ ইনান দক্ষ হাতে শেষ করে। অজয়বাবু ক্লান্ত শরীর নিয়ে ঘাটে ফিরে গেলেন। গায়ে লেগে থাকা রক্তের জামাটা খুলে অন্য একটি ব্যাগ থেকে নতুন জামা পরে ইনানের সামনে হাজির হয়। আপনি আপনার মতো করে চলে যান, আর টাকাটা কাল সকালে পাঠিয়ে দেব। এই দিন মদটা গলায় ঢেলে সব ভয় দূর করুন। ইনান অজয়বাবুর দিকে একটি মদের বোতল এগিয়ে দিলেন। মুহূর্তেই লোকটির চোখ মুখ যেন চকচক করে উঠে। বোতলটি হাতে তুলে স্মিত হাসেন। নিরানন্দ পরিবেশটা বজ্রপাতের শব্দে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ওয়াসিমের মৃত্যুটা যেন বিশ্বাস করতে পারছে না মিহি। সে বাক্যহীন তাকিয়ে আছে মাথা নুইয়ে। ইনান তার অবস্থা বুঝতে পেরে শান্ত সুরে বলে, রিসর্টে ফিরে সোজা নিজের রুমে চলে যাবে। আর কাল যা যা হবে তাতে ভুলেও মুখ খুলবে না। নিজেকে স্থির এবং চুপচাপ রাখবে। বাকিটা আমি সামনে নেব। মিহি মাথা নাড়িয়ে সায় দেয়। ইনান পকেট থেকে ওয়াসিমের ফোনটা হাতে তুলে নেয়। তার ফোন থেকে প্রথমেই খুদে বার্তা পাঠায় সুফিয়ার উদ্দেশ্যে। সেখানে লেখা ছিল, বিয়েটা আমি করতে পারবো না। এই মুহূর্তে দেশ ছাড়ছি আমি। ভালো থাকিস। সুফিয়ার নাম্বারে মেসেজ সেন্ড হতেই দ্বিতীয় মেসেজটি করা হয় শাহাবুদ্দিনের নিকট। বাবা, আমি দেশের বাইরে চলে যাচ্ছি। বিয়েটা করতে পারবো না। নিজের যত্ন নেবে, মায়ের খেয়াল রাখবে। খুদে বার্তা পাঠানো শেষে ইনান সিমটা খুলে ভেঙে ফেলে দেয় মাছ পুকুরে। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত চারদিক। রিসোর্টে ফিরে ইনান রুমে প্রবেশ করে দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ায়। গোসল শেষে গা এলিয়ে দেয় ইতিকার পাশে। ক্লান্ত শরীরটা বিবশ হয়ে দু চোখ সহসা বন্ধ করে নিল। সবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল ইনান এবং ইতিকার। বাইরে চিৎকার দিয়ে কাঁদছে সুফিয়া। দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে সকাল 8টা বাজতে দেখে বিরক্তে মুখ কুঁচকে নেয় সে। ইতিকা হন্তদন্ত হয়ে ছুটে যেতে নিলেই ইনান পেছন থেকে হাত খামচে ধরে। কোথায় যাচ্ছে রীতি বউ? বাইরে কেউ কাঁদছে, ছাড়ুন আমায়। অপেক্ষা করুন, আমিও আসছি। দূর, ছাড়ুন তো। ইতিকা ইনানের হাত ছাড়িয়ে
দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। তার বুকের ভেতরটায় দুরু দুরু করছে। বিয়েবাড়ির ভরা মজলিসে কার কি হয়েছে ভাবতে ভাবতে দরজা খুলে বেরিয়ে যায়। ইতিকা পৌঁছে সুফিয়াকে অবচেতন অবস্থায় দেখতে পায়। মেয়েটির মাথা কোলে নিয়ে কাঁদছে তার মা। পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর দৃষ্টিতে ওয়াসিমের বাবা মা। ভরা মজলিসে ছেলেটা মুখে চুনকালি লাগিয়ে কোথায় নিরুদ্দেশ হলো ভেবে কুল পাচ্ছে না তারা। ইতিকা জোরে জোরে শ্বাস ছেড়ে নাসরিনের কাছে এগিয়ে আসে। আম্মা, কি হয়েছে? আন্টিরা কাঁদছেন কেন? অসীম চলে গেছে রে মা। এই মেয়েটাকে এখন কে বিয়ে করবে এই মুহূর্তে? চলে গেছে মানে? ঘুম থেকে উঠে সুফিয়া একটি মেসেজ পায় যেখানে লেখা ছিল অসীম তাকে বিয়ে করতে পারবে না, সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। একই বার্তা তার বাবা মায়ের ফোনেও পাঠায়। সুফু আপুর এখন কি হবে? সেটাই তো ভাবছি আমি। অন্তঃকরণে ভেতরটা মুচড়ে উঠল ইতিকার। ক্রোধোন্নত সুফিয়ার সচ্ছল মুখখানা দেখে দু চোখ ভিজে উঠল। অপরদিকে দরজায় হেলান দিয়ে সবার অবস্থা দেখছে ইনান। মিহির সঙ্গে চোখাচোখি হতেই চুপ থাকতে ইশারা করে সে। অলিদ ছুটে আসে ইনানের কাছে। এসব কি হচ্ছে? ওয়াসিম চলে গেছে, এদিকে সুফিয়া সেন্সলেস হয়ে গেছে। কেন, তোর কষ্ট হচ্ছে খুব? ফাজলামো করিস না ইনান। সুফিয়া আমাদের ফ্রেন্ড, তার ভালো মন্দ দেখা তো দায়িত্ব আমাদেরও আছে। ভালো মন্দ দেখার আমাদের দায়িত্ব ছিল বলেই বারবার বারণ করেছিলাম ওয়াসিমের কাছ থেকে দূরত্ব বজায় নিয়ে চলতে, কিন্তু সে সবটা ঘেটে করে দিয়েছে। সব কাজে ঘাটতে এড়াবো মানায় না। সে কি অতীত ভুলে গেছে? এমন ধর্ষণ। থাম ইনান, ভরা বাড়ি, আস্তে কথা বল। সেটা অতীত ছিল। ইনান থেমে গেল, মুখে যেন কুলু পেটে নিয়েছে। ওয়াসিম কখন বাড়ি থেকে বেরিয়ে যায় তা দেখার জন্য রিসোর্টের সব সিসি ক্যামেরা চেক করে বাহরুল ইসলামের লোকজন। কিন্তু অদ্ভুত বিষয় হলো রাত 12টার পর সব সিসি ক্যামেরাগুলো অফ হয়ে যায়, যার কারণে ওয়াসিম কোনো হদিশ পাওয়া যায় না। ইনান বিষয়টি নিয়ে প্রথমে ভয় থাকলেও পরবর্তীতে নিশ্চিন্ত মনে হাসতে থাকে। সবার সামনে সন্তপ্ত অবস্থায় থেকে মনে মনে বলে, মানুষ নিজের জালে নিজেই অদ্ভুতভাবে ফেসে যায়, যেমনটা আজ তোর সাথে হয়েছে ওয়াসিম। সিসি ক্যামেরা অকেজো করেছিস মিহিকে তুলে আনতে, কিন্তু দেখ মিহি, আমরা দুজনেই বেঁচে গেলাম। কেউ জানলো না আমরা কখন বাড়ি ফিরেছি আর কখন বেরিয়েছি। সারা দিন গড়িয়ে রাত ফিরে এলো, এখনো কেউ সিদ্ধান্ত নিতে পারেনি সুফিয়ার কি হবে। মেয়েটি ওয়াসিমকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলে জেদ ধরে বসে আছে। অপরদিকে সুফিয়ার বাবা মোস্তাফিজ ইনানের বাবার হাত ধরে নিশ্চুপ কেটে যাচ্ছে। তার কান্নায় ইনানের কাছে ফিরে এলেন ইব্রাহিম। মুহূর্তেই প্রতিপন্ন হলো ইনান। হারানো প্রাপ্তি ফিরে পাওয়ার আনন্দে মাথা নেড়ে সায় দেয়। তুমি আঙ্কেলের সাথে কথা বলো বাবা, আঙ্কেল চাইলে অবশ্যই বিয়েটা হবে। ভারী বর্ষণে গুমরা পরিবেশ। ধীরে ধীরে রাত গভীর হতে যে যার রুমে ফিরে যায়। ওয়াসিমের সাথে এখনো যোগাযোগ করার সুযোগ পায়নি কেউ। এক প্রকার হুমকি ধামকিতে সুফিয়াকে বিয়েতে রাজি করান তার বাবা মা। অবশেষে অলিদের সম্মতিতে বিয়েটা সম্পূর্ণ করা হয়। রিসোর্টের বিশাল বড় ছাদহীন চত্বরে দাঁড়িয়ে আছে অলিদ। সুফিয়ার রুমে ঢোকার মতো সাহস আজ সে পাচ্ছে না। বিয়ের পর নববধূর হাতে দুটো চর গালে পড়ে গেছে, এগুলো ভাবা যায়? কবুল বলার ঘন্টাখানেক পর বউয়ের হাতে ঠাস ঠাস করে দুটো চর গালে পড়বে, তাও কাঁদতে বারণ করায়। ঘাড়ে কারো হাতের স্পর্শে চমকে তাকায় সে। ইনানকে দেখে স্বস্তির শ্বাস ছাড়ে। এত রাতে এখানে কি অলিদ? আজকের আবহাওয়াটা সুন্দর, বৃষ্টির জলে ধুয়ে যাক অতীতের আত্মগ্লানি। যা রুমে যা। পাওয়া যাবে না, সুফু মারবে। মারবে শব্দটা শুনেই ব্রু কুচকায় ইনান। মারবে মানে কি বলছিস এইসব? অলিদ চুপসে যায়। ইনান তার অবস্থা বুঝতে পেরে আশ্বাস সুরে বলে, মারবে না, তুই চুপচাপ রুমে যা আগে। মানিয়ে নে দোস্ত, মেয়েটা যে বোকামি করেছে তুই এখন বুঝিয়ে দে। সে ওয়াসিমের থেকেও বেটার কাউকে জীবনে পেয়েছে।
মুহূর্তেই অলিদের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। ইনানকে খুঁজতে খুঁজতে বিরক্ত ইতিকা। বেশ কিছুক্ষণ যাবৎ ছেলেটার দেখা নেই, অলিদেরও খোঁজ নেই। সে নিশ্চয়ই বউয়ের আঁচলে মুখ লুকিয়েছে। কারো দেখা না পেয়ে ইতিকা যখন রুমে যেতে নেয় তখনই দেখা হয় রাতুলের সঙ্গে। এই রাতুল ভাইয়া। রাতুল ঘুরে তাকায় ইতিকাকে দেখে গাঢ় শ্বাস ছাড়ে। ভারী বর্ষণের সাথে সাথে আকাশের হাক ক্রমশ বেড়ে চলেছে। ইনান রিসোর্টের নিচের রুমে ফিরে আসে। অন্ধকার রুমে বেশ খানিকটা অবাক হয় সে। লাইট জ্বালাতেই চোখের সামনে গোচর হয় উবু হয়ে শুয়ে থাকা ইতিকার মুখ। রুমের চারদিকে উটকো গন্ধ নাকে আসতেই ব্রু কুচকে যায় তার। ইতি বউ, এই ইতি বউ। উহ, এই মেয়ে, মদ গিলেছিস তুই? কোথায় পেলি মদ? ইনানের ধমকে চোখ পিটপিট করে তাকায় ইতিকা। আমায় আপনি তুই করে বকছেন কেন আমায়? ইতি বউ, এসব ছাইপাস কেন গিলেছেন? কে দিয়েছে আপনাকে এইসব? বলবো না। না, বলবো না। দুটো চট লাগিয়ে সব ভংথং ছুটিয়ে দেব। আপনি আমায় মারবেন, আমি চলে যাব ওয়াসিমের কাছে। ইতিকার নেশা ঘরে কথাটি বলে মুখ গোমরা করে রাখে। ইনান মেয়েটির হাত টেনে বক্ষপিঞ্জরে জড়িয়ে ধরে নেয়। ওয়াসিমের কাছে যাবে মানে? ওয়াসিম এখন কবরবাসী, তার কাছে আমি তোমায় কিছুতেই যেতে দেব না। ছাড়ুন। আমি ধরেছি বলে আজ বেঁচে গেছো ইতি বউ। যদি আমি এখনো আমার দৃঢ়তা ভালোবাসা নিয়ে জড়িয়ে না রাখতাম তোমায়, তবে তুমিও খসে যেতে নোলকের মতো। এই, আপনার চোখে পানি কেন? ইতিকা ইনানের গালে হাত ছুঁয়ে দেয়। ইনানের চোখের পানি বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে বুকে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরে। তোমাতে আসক্ত হওয়ার আগে আমি অন্য একজনের মায়ায় পড়েছিলাম ইতি বউ, আর সেটা নিতান্তই আমার অতীত। সেই অতীতের রেশ ধরেই আজ এত কিছু। সময়টা আমরা যখন নতুন কলেজে উঠলাম, আমার সাথে ওয়াসিম, সুফিয়া, অলিদ, আমরা 4 বন্ধু ছিলাম, এক সুতোয় এক টানে। আমাদের বাড়ির ড্রাইভার চাচার মেয়ে নোলক। টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ প্রায়। যেহেতু আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, তাই বাবা মায়ের মেয়েদের প্রতি আলাদা টান ছিল। সুফিয়াকে খুব আদর করতেন তারা। মা দায়িত্ব নিলেন নোলকের পড়াশোনার, আর সেই সূত্রে নোলক আমাদের বাড়ি থাকতো মাঝে মাঝে। নোলক ছিল ফর্সা, নজর কাড়া সুন্দরী, যে কেউ তার প্রতি সহজে আকর্ষিত হতো। আমিও হয়েছিলাম, তবে রূপে নয়, তার কথার জাদুতে। সবার সঙ্গে মন ভোলানো হাসিতে কথা জমিয়ে রাখত। তাকেও নতুন 10ম শ্রেণীতে ভর্তি করা হলো। সবটা ভালোই চলছিল। আমিও দিন দিন নোলকের প্রতি দুর্বল হয়ে গেলাম। অপরদিকে পাড়ার কিছু বাজে ছেলের সাথে ওয়াসিমের মেলামেশা বেড়ে যায়। এই নিয়ে তার সঙ্গে আমাদের বহুবার ঝগড়া হয়েছে, কিন্তু ছেলেটি শোধরায়নি। পাড়ার সেই বাজে ছেলেগুলো নোলককে উত্ত্যক্ত করত সুযোগ পেলেই। এই নিয়ে আমার সাথে তাদের অনেকবার ঝগড়া হয়েছে। কেটে গেল বেশ কয়েক মাস। ভালো মন্দ সব কিছু নিয়ে আমরা সুখেই ছিলাম, কিন্তু ওয়াসিম সেই ভালোর মাঝে বিষ নিয়ে ফেলল। সুযোগ বুঝে পাড়ার ছেলেগুলোর হাতে নোলককে তুলে দেয়। তারপর মেয়েটার সাথে চলতে থাকে পাশবিক নির্যাতন। সব ছেলে এবং ওয়াসিম সহ তাকে ধর্ষণ করে। সবটা জানাজানি হলে আমি যেন সব হারিয়ে ফেলেছিলাম। অন্ধকার গহীনে হারিয়ে যাচ্ছিলাম বারংবার। তাদের বিরুদ্ধে স্টেপ নিতে গিয়ে কোনো লাভ হয়নি, বরং মেয়ের শোকে স্ট্রোক করে মারা যান ড্রাইভার চাচা। এই বৃষ্টি দাগ ফেলে দেয় অলিদ এবং সুফিয়ার মনে। তারপর থেকে আমরা আলাদা। ইনান থেমে যায়, তার গলা ধরে আসছে, তবুও বিড়বিড় করে বলে, ওয়াসিমের স্বভাব চরিত্র খারাপ, মেনে নিলাম। তাই বলে সুফিয়াকেও তার জালে ফাঁসাবে? মেয়েটা বোকা, ওয়াসিমের পাল্লায় পড়েছে। তারপর খোঁজ পেলাম ওয়াসিমের প্রেমিকা। তুমি চাইলেই মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। তার একমাত্র কারণ আমি চেয়েছিলাম আমাকে আর তোমাকে দেখে ওয়াসিম জ্বলে পড়ে যাবে। তাছাড়া নির্দোষ একটা মেয়েকে মারার মতো কলিজা এখন আমার হয়নি। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমায় রক্ষা করতে পেরেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। ইনানের গাল বেয়ে চিবুক থেকে টপ টপ করে পানি পড়ছে। ইতিকা তার বুকের সাথে লেপ্টে অবচেতন অবস্থায়। ইনান তার কপালে অথর ছুঁয়ে কিঞ্চিত হাসে। সত্যিটা তোমাকে জানতে হবে না ইতি বউ।
এমনকি ওয়াসিম কোথায় আছে তার হদিসও কেউ জানবে না, কেননা সব প্রমাণ ভ্যানিশ করে দিয়েছি। উক্ত কথাটি বলে ঘর কাঁপিয়ে হেসে ওঠে ছেলেটি আর ভাবতে থাকে সেই বিষণ্ণ রাতের কথা। তখন অজয় বাবুর হাতে যে মদের বোতলটি তুলে দেয় ইনান, তার সাথে বিষের মিশ্রণ ছিল। অজয় বাবু শ্মশান ঘাট পার করে মদের বোতল মুখে দিয়ে বেশ কয়েক চুমুক গিলতেই মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যুতে ওয়াসিমের লাশ টুকরো করা সব প্রমাণ হারিয়ে যায়। আর রইল বাকি মিহি। নিজেকে বাঁচাতে নিজ স্বার্থে কখনো মুখ খুলবে না সে। বিষয়টি খুব ভালো করেই জানে ইনান। পৃথিবীটা স্বার্থের, প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমার স্বার্থের। আমার স্বার্থের তাড়নায় আমি তাদের ভালোবাসি। ইতিকার ঘুমন্ত মুখখানার দিকে তাকিয়ে ইনান দীর্ঘশ্বাস ছাড়ল। ললাটে অধর ছুঁয়ে বিড়বিড় করে বলে, তোমার জানাশোনা দেখার আড়ালেও অনেক কিছু দৃষ্টির অগোচরে ছিল।